কিছুদিন আগে আমি মিস্টার বিস্টের একটা ইন্টারভিউ দেখছিলাম। আপনি নিশ্চয়ই জানেন মিস্টার বিস্টকে। যাই হোক, ইন্টারভিউতে তিনি একটা কথা বললেন যেটা আমাকে সত্যি ভেতর থেকে নাড়া দিয়েছিল। তিনি বললেন, আমি যত ভিডিও বানিয়েছি তার মধ্যে সবচেয়ে কম পারফর্ম করেছে সেগুলো যেগুলো আমি মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। এটা শুনে আমি একটু থামি, কারণ এমন একটা কথা আমি অনেক আগে আরেকজনের কাছেও শুনেছি, এক সময়ের ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবার ক্যারি মিনাটির মুখে। তিনিও একবার বলেছিলেন, যখন আমি ভালো মানবিক ক্লিন ভিডিও বানাই তখন তেমন রেসপন্স পাই না, কিন্তু যেখানে গালাগালি, এক্সট্রা ড্রামা, এলোমেলো কন্টেন্ট যুক্ত করি সেগুলোই ভাইরাল হয়। এখন প্রশ্ন হলো, দুজন সম্পূর্ণ আলাদা মানুষ, দুইটা আলাদা দেশ, দুইটা আলাদা অডিয়েন্স, কিন্তু মেসেজ এক কেন? কারণ এখানে একটা গভীর সাইকোলজিক্যাল সত্য লুকিয়ে আছে। আর এই সত্যটা জানার পর আমার নিজের জীবনেও অনেক কিছু বদলে গেছে। আমি কিভাবে সিদ্ধান্ত নেই, কোন কাজকে প্রাধান্য দেই, কোন জায়গায় এনার্জি ইনভেস্ট করি, সবকিছুতেই পরিবর্তন এসেছে। আর আমি চাই আমার অডিয়েন্সকে এই বিষয়গুলো জানাতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটা একটু আলাদা। এটা সাধারণ ভিডিও না, এটা একটা রিয়েলিটি চেক। আর আজ আপনি এই ভিডিওতে যে বিষয়গুলো জানবেন, যদি আপনি এই কথাগুলো গভীরভাবে বোঝেন এবং অ্যাবজর্ভ করেন, তাহলে আপনার ভবিষ্যৎ হঠাৎ করে না হোক, কিন্তু ধীরে ধীরে একটা শক্তিশালী ওয়েতে ট্রান্সফর্ম হতে শুরু করবে। তো মিস্টার বিস্টের যে বিষয়টা, ভাই ভালো কাজ করলেও মানুষ সাপোর্ট করে না, ওটাই হয় লাস্ট পারফর্মিং ভিডিও। এট দ্য সেম টাইম আমার সাথেও এই সেম ঘটনাটাই ঘটেছিল। আর এটা একদিন দুদিন না, লম্বা সময় ধরে চলেছিল। আমার প্রথম চ্যানেল, যার কথা আমি আপনাদের কখনো বলিনি, সেখানে আমি 70টারও বেশি ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু রেসপন্স প্রায় শূন্য। কেউ দেখতো না, কেউ শেয়ার করতো না, কেউ কমেন্ট করতো না। অথচ মজার ব্যাপার হলো, ওই ভিডিওগুলো বানানোর জন্য আমি কখনো কখনো পুরো একটা বই পড়ে ফেলতাম। শুধু একটা ভিডিও বানানোর জন্য ঘন্টার পর ঘন্টা রিসার্চ, নোট, এডিটিং, তারপর আপলোড, আর ফলাফল শূন্য। সেই সময় আমি ভাবতাম, যে মানুষগুলো পচা ডোবায় নৃত্য করছে, কেউ ইচ্ছে করেই ফালতু সব কন্ট্রোভার্সি তৈরি করছে, কেউ বা সফট পর্ন দেখাচ্ছে, অথচ তাদের এই উল্টোপাল্টা ভিডিওতে কোটিতে ভিউজ আসছে। সেখানে আমি এত চেষ্টা করছি ভ্যালু দিতে, কিন্তু রেজাল্ট জিরো। বলুন তো, ফ্রাস্ট্রেটেড হওয়া কি অস্বাভাবিক? আমি ধীরে ধীরে হতাশ হয়ে যাচ্ছিলাম। তো এই যে আমার ঘটনা আর মিস্টার বিস্ট ও ক্যারির ইনসিডেন্ট, তার সাথে খেয়াল করলে দেখবেন কোথাও না কোথাও একটা যোগসূত্র আছে। আপনি ভালো কাজ করেন কিন্তু কেউ দেখছে না, এই ঘটনা হাজার মানুষের সাথে ঘটে চলেছে। ইনফ্যাক্ট এই যে মডার্ন ডে ক্যাপিটালিজমের দুনিয়া, এখানে এমন অনেক কিছুই ঘটে চলেছে। যারা সোসাইটিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, তারা সবচেয়ে বেশি ইনকাম করে না। ইনফ্যাক্ট যারা সিস্টেমে সবচেয়ে বেশি কারাপ্ট করে, উল্টো সিধে ভিডিও বানায় আর মাসালা কন্টেন্ট ক্রিয়েট করে, ডোবাই গিয়ে ডুপ লাগায়, তারাই ভালো পরিমাণ টাকা ইনকাম করে। কথাগুলো বলার অর্থ হলো, এই সিস্টেম কি আনফেয়ার? এই দুনিয়ার নিয়ম কি অন্যায়ের পক্ষে? ভাই, এটা কি কলিযুগের প্রভাব? এই চিন্তাগুলো নিয়ে আমি ওই সময় ফ্রাস্ট্রেটেড থাকতাম। আমি এত পরিশ্রম করছি, দিনরাত এক করে দিচ্ছি, তবুও কেন রেজাল্ট নেই? স্বাভাবিকভাবেই আমি সোসাইটিকে দোষ দিয়েছি, মানুষকে দোষ দিয়েছি। আমি ভাবতাম এটাই বোধহয় সিস্টেম। মানুষ ভালো কন্টেন্ট দেখে না, খারাপ কন্টেন্ট দেখে। মানুষ এমন জিনিস দেখে যা তাদের জীবন টক্সিক করে, প্রোডাক্টিভিটি নষ্ট করে, হ্যাপিনেস কমিয়ে দেয়। আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম সমস্যা সিস্টেমের, সমস্যা মানুষের, সমস্যাই যুগের। কিন্তু আমার একটা ভালো গুণ আছে, যখন আমি কোনো কিছু বুঝতে পারি না, আমি সেই বিষয়ে একদম বাচ্চা হয়ে যাই। তার আগে বলি, যদি আপনি কোনো সমস্যার সমাধান খুঁজতে যান কিন্তু খুঁজে না পান, তাহলে সম্ভবত সমস্যা বাইরের না, সমস্যা আপনার দেখার দৃষ্টিভঙ্গিতে। প্রত্যেক মানুষের নিজস্ব একটা বিলিফ সিস্টেম আছে, যেমন প্রত্যেক মানুষের আলাদা ব্রেন আছে। কেউ বিশ্বাস করে গ্রামের মাটির গন্ধেই জীবনের আসল স্বাদ, কেউ বিশ্বাস করে শহরের নাইট ক্লাব, শপিং মল, লাক্সারি লাইফ এটাই জীবন। কেউ ভাবেন প্রচুর টাকা মানেই সুখ, কেউ ভাবেন প্রচুর টাকা মানে অশান্তি। প্রত্যেকেই নিজের বিশ্বাস অনুযায়ী জীবন চালায়। আর আমাদের মস্তিষ্ক এমনভাবেই তৈরি যে আমরা আমাদের বিলিফ সিস্টেমের বিরুদ্ধে শুনতে চাই না। আমরা যখন কারোর সাথে কথা বলি, 99% অফ দ্য টাইম আমরা শেখার জন্য কথা বলি না। আমরা চাই সামনের মানুষটা যেন আমাদের হাতে হা মেলায়। ধরুন আমার বন্ধু শরীফ, ওর সাথে ঝগড়া হয়েছে। এখন আমি আমাদের কমন ফ্রেন্ড রাসেলের কাছে গিয়ে বললাম, শরীফ এমন, শরীফ তেমন, শরীফ তো এই সেই। যদি রাসেল আমার সাথে একমত হয়, শরীফের নামে খারাপ বলে, আমি আর রাসেল হয়ে যাব পাক্কা দোস্ত। কিন্তু যদি রাসেল বলে, তুই একটু বেশি বলছিস, শরীফ এতটাও খারাপ না, তাহলে আমার আর রাসেলের সম্পর্কটাও নষ্ট হতে পারে। কারণ আমরা সত্য চাই না, আমরা চাই সমর্থন। এটাই সেই কারণ যার জন্য মানুষ 2 বছর, 3 বছর, কখনো কখনো 10 বছর একই সমস্যায় আটকে থাকে। কারণ সে তার বিলিফ সিস্টেম পরিবর্তন করে না, সে নিজের চিন্তার ধরন বদলায় না। সে অ্যাডভাইস শোনে কিন্তু করে নিজের মতোই। তার বিশ্বাস এতটাই কঠিন হয়ে যায় যে নতুন তথ্য ঢোকার জায়গায় সেখানে থাকে না। খুব কম মানুষ আছে হাতে গোনা যারা অন্যের কথা শুনে
অন্যের অপিনিয়নকে অবজার্ভ করে তা অ্যাকসেপ্ট করে, আর এইসব মানুষই পৃথিবীতে সবচেয়ে বেশি সফল হয়। তাতে আপনি ইলন মাস্ককে দেখুন বা অন্য যে কাউকে। এক্সাম্পল হিসেবে দেখুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পলিটিক্স সাইডে রাখুন, ওইদিকে যেতে চায় না। তার কথা এজন্যই বলছি, কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম তিনি মোবাইলে পাবজি গেম খেলছেন। ভাবতে পারছেন, দাদার বয়সী একজন লোক পাবজি খেলছে। ওই বয়সী একজন সাধারণ মানুষকে মোবাইল হাতে দিয়ে পাবজি ধরিয়ে দিলে সে বুঝতেও পারবে না কি করতে হবে। আর এর কারণ তিনি এতটাই ফ্লেক্সিবল, সবকিছুর সাথে মানিয়ে নিতে পারেন। এজন্যই হয়তো তিনি সফল লিডার হতে পেরেছেন। খেয়াল করলে দেখবেন তার মতো যত ধরনের মানুষ আছে তারাও একই, ঠিক সময়ের আগে। আর এর কারণ হলো তাদের বিলিফ সিস্টেম। তারা তাদের সিস্টেমকে গড়া বা কঠোরপন্থী না করে উন্মুক্ত রেখেছেন, ওপেন রেখেছেন, যার ফলে নতুন কিছু আসলে, নতুন কোনো ধারণা শুনলে তারা তাদের সিস্টেমের সাহায্যে তা অ্যাবজর্ভ করে এবং ওপরের দিকে উঠতে থাকে। আর এটা প্রতিটা ক্ষেত্রেই সত্য, শুধু মানুষের মাঝে নয়, বিজনেসের ক্ষেত্রেও প্রতিটা জায়গায়। নোকিয়ার মতো যে কোম্পানিগুলো ছিল তারা কেন শেষ হয়ে গেছে? কারণ তারা ইনোভেশন করেনি। তারা তাদের যে কনসেপ্ট, তাদের যে বিলিফ সিস্টেম ছিল তা চেঞ্জ করেনি। তারা ভেবেছে আমরা সেরা আর আমরা এভাবেই চলবো। এরপর কি হলো সেটা আপনারা সবাই জানেন। একইভাবে বর্তমান সময়ে এআই ধীরে ধীরে শক্তিশালী থেকে শক্তিশালী হচ্ছে। অনেক মানুষ বলছে এআই দিয়ে কিছুই হবে না, প্রোটেস্ট করছে, কারণ তাদের বিলিফ সিস্টেম বলেছে এটা কিভাবে সম্ভব। মানুষের থেকেও সেরা আর কিছু কখনোই হতে পারে না। মানুষই তো এআই কে বানিয়েছে, এআই কিভাবে ইনসানকে বিট করবে? ওইসব মানুষই সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হবে যখন এআই আরো ডেভেলপ হবে আর তাদেরই চাকরি চলে যাবে। এবং এটা শুরু হয়েছে। আজকাল তো আপনারা নিজেই দেখছেন এআই এর কারণে কত মানুষের চাকরি চলে যাচ্ছে। তাই একটা বিষয় খুবই পরিষ্কার, সবার আগে আমাদের নিজেদের বিলিফ সিস্টেম পরিবর্তন করতে হবে। কারণ বিশ্বাস বদলালে দৃষ্টিভঙ্গি বদলায়, দৃষ্টিভঙ্গি বদলালে সিদ্ধান্ত বদলায়, আর সিদ্ধান্ত বদলালে ফলাফলও বদলায়। পূর্বেই বলেছি আমার ভেতরে একটা ভালো অভ্যাস অনেক আগে থেকেই ছিল। যখন আমি কোনো সমস্যার সমাধান কোনোভাবেই খুঁজে পাই না, আমি ইগোবাদ দিয়ে একদম বাচ্চার মতো হয়ে যাই। তারপর আমি কি করি? আমি সেই ফিল্ডের এক্সপার্টদের কাছে যাই, যারা জানে, যারা বোঝে, যারা গবেষণা করেছে, তাদের কাছে প্রশ্ন করি। এটা আমার বহুবার প্র্যাকটিস করা প্রুভেন মেথড, এবং আশ্চর্যজনকভাবে প্রতিবারই খুব অল্প সময়ের মধ্যে আমি সলিউশন পেয়ে গেছি। তো আমি এই একই মেথড ব্যবহার করলাম। আমি জানতে চাইলাম মানুষ ভালো ভিডিও দেখে না কেন? কেন কন্ট্রোভার্সি, আজে বাজে, উত্তেজনামূলক কন্টেন্ট দেখে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি গেলাম আমার কলেজের সাইকোলজি প্রফেসর আজহারুল স্যারের কাছে। তারপর আমি একজন নিউরোসায়েন্টিস্টের সাথেও দেখা করতে চেয়েছিলাম, মানে যারা ব্রেন নিয়ে গবেষণা করে আর কি। তো সেটা আর সম্ভব হয়নি। আমি অনেকগুলো বইয়ের সাহায্য নেই, এই বিষয়ে অভিজ্ঞ মানুষদের সাথে কথা বলি। আর ভাই, মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমি বুঝে গেলাম আমি এতদিন যেসব ফালতু চিন্তা করছিলাম, একে তাকে ব্লেম করছিলাম, যে সিস্টেমের দোষ দিচ্ছিলাম, সবকিছু ভুল প্রমাণিত হয়ে সলিউশন আমার হাতে চলে এসেছে। আমি তখন একটা জিনিস পরিষ্কারভাবে রিয়েলাইজ করলাম, ব্লেম যদি কাউকে করতেই হয় ভাইজান নিজেকেই করতে হবে। আর এখন আপনারও রিয়েলাইজ হবে। গভীর মনোযোগ দিন, অনেক বড় একটা রহস্য ধরতে পারবেন। অনেক বই পড়ার পর আমি একটা খুব সহজ বিষয় বুঝলাম, আমাদের ব্রেনের ভেতরে দুইটা পার্ট রয়েছে। আমি কিন্তু আপনাকে সেটাই বোঝাচ্ছি যেটা আমি নিজে বুঝতে পেরেছিলাম। তো আমাদের ব্রেনের দুইটা পার্ট রয়েছে। প্রথমটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাকে ধরতে পারেন আপনার ব্রেনের সিইও। এটা অবস্থান করে আপনার মাথার একদম সামনের দিকে। আপনার ব্রেনের এই অংশটা খুবই পরিশ্রমী, হেভি ওয়েটেড মেশিন। সব বড় বড় সিদ্ধান্ত এই অংশই নেয়। এর কাজ কি? লং টার্ম চিন্তা করা, প্ল্যান করা, ভবিষ্যৎ কল্পনা করা, ডিসিপ্লিন মেনটেন করা, প্রবলেম সলভিং। যেমন আমি ফালতু টাকা খরচ করব না, টাকা সেভ করব। আমি কাল সকাল 5টায় উঠে ওয়ার্কআউট করব। আমি আজ পড়াশোনা করব কারণ সামনে পরীক্ষা। আমি এখন কষ্ট করব যাতে ভবিষ্যতে ভালো থাকি। অফিসের কঠিন কাজ, বিজনেস চালানো, অ্যাডমিশনের প্রস্তুতি, ফ্যামিলির সমস্যা সামলানো, মায়ের অসুস্থতার জন্য ঔষধের ব্যবস্থা করা, এইসব দায়িত্বশীল কাজগুলো করে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা ভবিষ্যতের জন্য কাজ করে। এটা বলে এখন কষ্ট কর, পরে শান্তি পাবি। দ্বিতীয় অংশ হলো লিম্বিক সিস্টেম। এটা অবস্থান করে ব্রেনের গভীরে। এটার কাজ কি জানেন? আমি ভবিষ্যৎ বুঝি না, আমি এখন কি পাবো সেটা বলো। এই অংশটা ইমোশনাল, তাৎক্ষণিক আনন্দ চায়, তাৎক্ষণিক ডোপামিন চায়। এটা বলে চল একটু রিলস দেখি, চল আজকের জাঙ্ক ফুড খাই, চল আজকে একটু ঘুমাই, চল সিগারেট খাই, চল জুয়া খেলি, কেউ একটু মাথা টিপে দাও, হাত পা টিপে দাও, আজকেই লাস্ট, কাল থেকে আর করব না। এই জাতীয় যত ধরনের কাজ আছে, যে কাজগুলো আপনি জানেন করা ঠিক না তবুও করেন, সেগুলোর পেছনে কাজ করে এই লিম্বিক সিস্টেম। এটা বলে ভবিষ্যৎ পরে দেখা যাবে, এখন মজা দে। ভাইজান, আমাদের আসল যুদ্ধ বাইরের দুনিয়ার সাথে না, যুদ্ধটা হচ্ছে ব্রেনের ভেতরে, এই দুটি অংশের মাঝে। একটা বলে ডিসিপ্লিন আর একটা বলে ডোপামিন। আমি যেসব কথা বলছি আপনি একটু রিসার্চ করে মিলালেই এর সত্যতা জানতে পারবেন। তো এই লড়াই অনেকটা একজন দায়িত্বশীল সিইও আর একজন ইরেসপন্সিবল গায়ের মাঝে। একজন বলে ডিসিপ্লিন থাকো, আর একজন বলে এখনই মজা দাও। কিন্তু সমস্যা কোথায় জানেন? প্রিফ্রন্টাল কর্টেক্স মানে আমাদের সিইও ইরেসপন্সিবল গায়ের সাথে জিততে তো অবশ্যই পারে, কিন্তু সে জিতবে তো তখনই যখন তার কাছে এনাফ স্ট্রেংথ থাকবে। কিন্তু আজকের মডার্ন ক্যাপিটালিজমের দুনিয়ায় মানুষ সকালে ঘুম থেকে উঠে 9টায় অফিস, 5টা পর্যন্ত কাজ, যদি ভাগ্য ভালো হয়। অন্যথায় ডিউটি করতে হয় 12 ঘন্টা।
ঘন্টা, ওভারটাইম দিয়ে 14 থেকে 16 ঘন্টা হয়ে যায়। আর এই সময়ের মাঝে তাকে ট্রাভেল করতে হচ্ছে, ক্লায়েন্ট সামলাতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, সিদ্ধান্ত নিতে হচ্ছে, প্রবলেম সলভ করতে হচ্ছে, ডেডলাইন পার হবার টেনশন নিতে হচ্ছে। এইসব কাজ কে করছে? তার প্রিফ্রন্টাল কর্টেক্স, মানে তার ব্রেনের সিইও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল টাইম ডিউটি দিচ্ছে। এখন চিন্তা করুন, সন্ধ্যা হতে হতে তার ক্লান্ত না হয়ে উপায় আছে? প্রতিদিন এত দায়িত্ব, এত স্ট্রেস, এত মানসিক চাপ নেবার পর তার কাছে আর কতটা শক্তি বাকি থাকে? প্রায় শূন্য। তাই যখন রাতে সে বাড়ি ফেরে তখন তার কাছে এনাফ স্ট্রেংথ বাঁচে না যে সে ইরেসপন্সিবল গায়ের সাথে লড়াই করবে। লড়াই তো ছাড়ুন, তার সামনে স্ট্যান্ড নেওয়ার মতো ক্ষমতাও তার থাকে না। ফলে বর্তমান সময়ের মানুষ চায় না ওই ধরনের খারাপ ভিডিও দেখতে, কিন্তু তারা বাধ্য, কারণ ওই সময় ব্রেনের দ্বিতীয় অংশ ইরেসপন্সিবল গায়ে এতটাই শক্তিশালী হয়ে যায় যে প্রতিটা ব্যাটেল সেই জেতে। দেখুন, প্রিফ্রন্টাল কর্টেক্স লিমিটেড কাজ করতে পারে, তো লোক নিজের চাকরিতে ওই লিমিটেড পাওয়ার ব্যবহার করবে না আমার মতো ক্রিয়েটরদের ভিডিওতে? অ্যাবসলিউটলি সে নিজের চাকরিতে লাগাবে, কারণ পরিবার চালাতে হবে, সংসার চালাতে হবে। আবার কোনো স্টুডেন্ট যে অ্যাডমিশনের জন্য পড়ছে সে তার এই পাওয়ারকে কোথায় ব্যবহার করবে? তার পড়ায় না আমার ভিডিওতে? তো এখানেই ডাউট ক্লিয়ার হয়ে যায়। ভাই, তোমার ভিডিও কেউ দেখছে না, এখানে এমন নয় যে কেউ ষড়যন্ত্র করছে। প্রবলেম হলো যে দুনিয়াটা চলেই এইভাবে, দুনিয়া নিজেই প্রবলেমের মাঝে আছে। আর তোমায় যদি তোমার ভিডিও মানুষকে দেখাতে হয় তো এটা মেক শিওর করো তোমায় কি করতে হবে যাতে তারা দেখে। তাদের রেসপন্সিবল করো না, কারণ তারা তো নিজেরাই পেরেশানিতে আছে। আর এই বিষয়টা প্রায় প্রতিটা প্রশ্নের আনসার করে দেয়, হোক তা মিস্টার বিস্টের চ্যারিটি ভিডিও বা অন্য যে কোনো কিছু। কারণ মানুষ দেখতে তো চায়, সাপোর্ট করতে তো চায়, কিন্তু ভেতরে তাদের প্রিফ্রন্টাল কর্টেক্সের জায়গা থাকে না। তো তারা কি করবে? যেহেতু এন্টারটেইনমেন্ট মানুষের জন্য বিলাসিতা না, প্রায় বাধ্যতামূলক একটা প্রয়োজন, তাই সারাদিন মানসিক পরিশ্রম করার পর একজন মানুষ এমন অবস্থায় থাকে না যে সে কোনো সায়েন্টিস্টের নাম মনে রাখবে অথবা গভীর গবেষণা বিশ্লেষণের ভিডিও দেখবে। তার ব্রেন তখন শুধু একটা জিনিস চায়, রিলিফ। সে বলে, আমাকে ভাবতে দিও না, আমাকে একটু হালকা কিছু দেখাও। তাই তাকে যদি কন্ট্রোভার্সি দেখাও, ঝগড়া দেখাও, ড্রামা দেখাও, সে দেখবে, কারণ এতে তাকে চিন্তা করতে হয় না, শুধু রিয়াক্ট করতে হয়। তারপর যখন লিম্বিক সিস্টেম তৃপ্ত হবে সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, ব্যাস। কারণ কাল আবার তাকে নতুন দিনের যুদ্ধ শুরু করতে হবে। তাই সে ভাবতে চায় না কে, কেন, কিভাবে। এখান পর্যন্ত এসে আপনার ডাউট অনেকটাই ক্লিয়ার। প্রকৃতিতে যা হচ্ছে তা সায়েন্সের বিরোধী না, আমাদের ব্রেন যেভাবে ডিজাইন করা সেভাবেই রিয়াক্ট করছে। এ পর্যন্ত যা বললাম এসব সায়েন্টিফিক ফ্যাক্টের ওপর দাঁড়ানো, কিন্তু এখন আমি যা বলবো এটা পুরোপুরি আমার নিজের অ্যানালাইসিস। এর দায় আমি কারো ওপর চাপাতে পারবো না, তাই মনোযোগ দিয়ে শুনুন। এখানে এসে আমার মাথায় একটা প্রশ্ন দাঁড়ালো, মানুষ দোষী না, সোসাইটি দোষী না, তাহলে দোষী কে? সৃষ্টিকর্তা, কারণ তিনিই তো এই সায়েন্স, এই ব্রেন, এই নিয়ম বানিয়েছেন। এখন এটা তো আমি আর আপনি দুজনেই বুঝি দুনিয়া মোরালিটিতে চলে না। আমি প্রচুর চেষ্টা করছি, প্রচুর পরিশ্রম করছি, এর বিনিময়ে যে সফল হব ব্যাপারটা তেমন নয়, কারণ দুনিয়া কেবল আমার উপরেই চলে না। আমি দিনরাত পরিশ্রম করছি, এই কারণে সবাই এসে আমার ভিডিও দেখবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ দুনিয়া শুধু আমাকে কেন্দ্র করে ঘোরে না। এই পৃথিবী চলছে নির্দিষ্ট কিছু নিয়মে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এর মতো ল অফ নেচারের ওপর। তাই আপনি যে ধর্মেরই হন না কেন, সৃষ্টিকর্তায় মানুন আর না মানুন, এটা সত্য ক্রিয়েটর রয়েছেন, না হলে এই ল কোথা থেকে এলো? আর এই ল কখনোই পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? কারণ কোনো জিনিসের এক্সিস্টেন্স যদি আপনাকে রাখতে হয় বা তার রান করাতে হয় তবে তার লগুলোকে মডিফাই কিংবা তাতে ইন্টারফেয়ার করা যাবে না। একদম সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যে কোনো স্পোর্টস দেখুন, তার নিজস্ব রুলস আছে, রেগুলেশনস আছে, যার জন্য সে স্পোর্টস চলছে। এখন সেই রুলস আর রেগুলেশনস যদি আপনি মডিফাই করেন খেলার মধ্যেই, বা সেই রুলস আর রেগুলেশনস যদি সলিড না হয় তবে ওই গেম চলবে না, ওই গেম সার্ভাইভ করতে পারবে না। এখন ধরুন ফুটবল প্রেসিডেন্ট দেখছেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে তার প্রিয় দল হেরে যাচ্ছে, তাই সে মাঝপথে খেলা বন্ধ করে দিলেন এবং ট্রফিটা তার প্রিয় দলের হাতে তুলে দিলেন, তবে খেলার অস্তিত্বই শেষ। একইভাবে ক্রিয়েটরও তার তৈরি করা এই দুনিয়ার নিয়মের মাঝে ইন্টারফেয়ার করতে পারেন না, যদি করেন তবে তার সৃষ্টি শেষ। কেন বলছি একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখুন। ইসলামের 4 জন প্রধান খলিফার মধ্যে 3 জনকে হত্যা করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজরত অবস্থায়, ওসমান রাদিয়াল্লাহু আনহু কুরআন তিলাওয়াতরত অবস্থায়, আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভেতরে। আবার দেখুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় 2 নাতি হাসান হুসাইনের মৃত্যু তো ইতিহাসের এক অবিস্মরণীয় ট্র্যাজেডি। ইতিহাস এখানেই থেমে থাকেনি। 2003 সালের ইরাক ওয়ারে লক্ষ প্রাণ ঝরে গেছে, মুসলিমদের পরাজয় হয়েছে, গাজা ইসরায়েল সংঘাতে প্রতিনিয়ত মানবতার সীমা লঙ্ঘিত হচ্ছে। আর সাম্প্রতিক সময়ে ইরান আমেরিকার যুদ্ধে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু তো পুরো মুসলিম উম্মাহকে নাড়িয়ে দিয়েছে। যদিও তার মৃত্যু এখনো নিশ্চিত নয়, কিন্তু প্রশ্ন হলো আমাদের প্রিয় নবীর মৃত্যুর পর থেকে কোনো অলৌকিক সাহায্য কি এসেছে? না, আসেনি। কারণ আমি আপনাদের আগেই বলেছি সৃষ্টিকর্তা পৃথিবীতে কিছু নিয়ম তৈরি করেছেন, যে নিয়মে তিনি ইন্টারফেয়ার করবেন না, যদি করেন তবে তার সৃষ্টি ধ্বংস। প্রমাণস্বরূপ দেখুন, তিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য নিয়ম লঙ্ঘন করে একসময় ইমাম মাহাদিকে পৃথিবীতে পাঠাবেন দাজ্জালের বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু সেটাই হবে কিয়ামতের মুহূর্ত, সমগ্র সৃষ্টি ধ্বংসের মুহূর্ত। কারণ আল্লাহ নিজেই বলেছেন
এই পৃথিবী হচ্ছে পরীক্ষা ক্ষেত্র, আর পরীক্ষায় নিশ্চয়ই শিক্ষা বোর্ড সাহায্য করে না। কথাগুলো হয়তো একটু কঠিন, তবে যৌক্তিক। যাই হোক, আমার এই কথা বলার অর্থ হলো দুনিয়াতে মিরাক্কেল বলে কিছু নেই, আছে কার্যকারণ ও ফলাফল। আর এই নিয়মের মাঝে যদি আপনি সাকসেস না পান, তবে এর অর্থ হলো আপনি যা ট্রাই করছেন তাতে কোথাও না কোথাও কিছু না কিছু মিস আছে, কারণ কোনো প্রকার ডিভাইন পাওয়ার এই দুনিয়াতে ইন্টারফেয়ার করে না। কনক্লুসিভলি আমি বলতে চাই, আপনি জীবনে যে কোনো কিছু অ্যাচিভ করতে চাইলে, যে কোনো কিছু করতে চাইলে ভাবতে হবে একজন অ্যাথিস্টের মতো। মানে কি? মানে আমি অপেক্ষা করব না কেউ এসে আমাকে বাঁচাবে, আমি বসে থাকবো না সৃষ্টিকর্তার ভরসায়, কারণ নিয়ম সেট করা আছে, কোনো প্রকার ইন্টারফেয়ার হবে না। তাই আমি যদি সফল না হই, সমস্যা নিয়মে না, সমস্যা আমার মেথডে। এই দুইটা উপলব্ধি আমার জীবন বদলে দিয়েছে। এক, আমার বিলিফ সিস্টেম সব জানে না। দুই, শুধু বিশ্বাস করে বসে থাকলে কিছুই বদলাবে না। যখন আপনি এটা মেনে নেন উপায় আছে, শুধু আমি কখনো সঠিক উপায়টা খুঁজে পাইনি, তখন আপনি হঠাৎ করে ঢুকে যান ইনফাইনাইট পসিবিলিটির জগতে। কারণ যে কোনো কিছু করারই ইনফাইনাইট পসিবিলিটিস রয়েছে। যদি কোনো একজন সেটা করতে পারে, তবে আপনিও সেটা পারবেন। শুধু আপনি সেটা করার উপায়টা বোঝার চেষ্টা করুন, কারণ কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। আর যখন আপনি এই সব কিছু বুঝে প্রয়োগ করে সাকসেসফুল হয়ে যাবেন, তারপর আপনি ক্রিয়েটরে বিশ্বাস রাখবেন কি না রাখবেন, ভালো কাজ করবেন কি করবেন না, ওটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। কারণ মানুষ আলাদা। মানুষই একমাত্র সত্তা যে বুঝতে পারে কোনটা ভুল কোনটা ঠিক। মানুষই একমাত্র যে অচেনা একজন মানুষের জন্য কাঁদতে পারে, একটা প্রাণীর জন্য কাঁদতে পারে, এমন কারোর জন্য কাঁদতে পারে যাকে সে কখনো দেখেওনি। যেখানে প্রাণীরা সাধারণত নিজের বাচ্চা বা নিজের পরিবারের জন্য কাঁদে, কিন্তু মানুষ সীমার বাইরে গিয়ে অনুভব করতে পারে। যখন এই ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে, তখন নিশ্চয় এর পেছনে একটা উদ্দেশ্য আছে। সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে কিছু তো চায়, কিন্তু সে ইন্টারফেয়ার করবে না, কারণ একবার নিয়ম ভেঙে ইন্টারফেয়ার শুরু হলে পুরো সিস্টেমটাই ভেঙে যাবে। সো স্টপ ব্লেমিং, স্টার্ট অ্যাক্টিং। There is always a way to achieve anything what you want.